হ্যালো, শোনা হ্যাঁ, লাইভ। যাচ্ছে? হ্যাঁ, নেই কেউ এখনো। এখনো কেউ আসেনি। পরের দিনে সনদদা বলছিলেন নাকি? হুম। আমাকে বলতে হবে, তাই বলছি। হ্যাঁ, যারা আছেন একটু জানাবেন শুনতে পাচ্ছেন কিনা। হ্যালো, যারা আছেন তারা জানাবেন একটু শুনতে পাচ্ছেন কিনা, কমেন্টে একটু লিখবেন যে শুনতে পাচ্ছেন কিনা। বিকাশদা, হ্যাঁ, আপনি এমনি শুরু করে দিন, ওই 26 তারিখের প্রোগ্রামটাও একটু বলুন, তাহলে আচ্ছা। এই ভিডিওটা নালে গ্যাপ পড়ে যাবে। হুম বলতে হুম। থাকুন। নমস্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২০০তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি বীরভূমের পক্ষ থেকে আজকে যারা উপস্থিত আছেন এই ফেসবুক পেজে আমাদের অনুষ্ঠানে, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়ে আমরা খুব শীঘ্রই শুরু করব। তার আগে যে বিষয়গুলি আমরা বলে রাখি সেটা হচ্ছে এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২০০ জন্মবার্ষিকী উদযাপন কমিটি বীরভূমের পক্ষ থেকে আমরা গত ২৮শে জুন থেকে যে আলোচনা সভা শুরু করেছি, আজকের তা ১২তম দিন। এর পরে ২৬ তারিখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১তম জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি। এই ফেসবুক পেজেই আপনারা দেখতে পাবেন সন্ধে ৭টার সময় ছোটদের বিদ্যাসাগর। আগামী ২৬শে সেপ্টেম্বর সন্ধে ৭টায়, ২৬শে সেপ্টেম্বর সন্ধে ৭টায় এই ফেসবুক পেজেই ছোটদের বিদ্যাসাগর। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল আমাদের। সেই প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে যারা কৃতিত্ব অর্জন করেছেন তাদেরকে নিয়েই এই অনুষ্ঠান শুরু হবে সন্ধে ৭টায়। আপনারা সবাই এই অনুষ্ঠান দেখবেন আগামী ২৬শে সেপ্টেম্বর সন্ধে ৭টায়। আজকে আমাদের যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় আমরা শুরু করব এখনই। গত ২৮শে জুন থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা ১২তম পর্যায়ে এসেছি। আজকে ১২ দিন। আমাদের প্রত্যেকবারেই নতুন নতুন আলোচক আসছেন। স্বাভাবিকভাবেই আজকের আলোচকও আমাদের কাছে নতুন। সেই আলোচক হচ্ছেন প্রদীপ কুমার ভাদুরী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২০০তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার ভাদুরী মহাশয়। তার আলোচনার বিষয়, যেহেতু ঈশ্বরচন্দ্র ছিলেন না ঈশ্বর বাস্তবিক। প্রদীপদা আজকের আলোচক, কিন্তু আলোচক হিসেবে আজকে নতুন হলেও তিনি আমাদের কাছে অপরিচিত না, সবার কাছে খুবই পরিচিত মুখ, খুবই পরিচিত মানুষ এই বীরভূম জেলার। দীর্ঘদিন ধরে তিনি সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত। সরকারি কাজ করার পরে অবসর নিয়ে তিনি লেখালেখির জগতে প্রবেশ করেন। সেখান থেকেই সাংস্কৃতিক সংগঠক হিসেবে কাজ করেন। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের প্রাক্তন সভাপতি হিসেবে তিনি কাজ করেছেন। সাংগঠনিক ক্ষেত্রে তিনি তার কৃতিত্ব অর্জন করেছেন। ফলে স্বাভাবিকভাবেই তার পরিচিতির বৃত্ত অনেক অনেক বড়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি বীরভূমের সংগঠক হিসেবে তিনি যথেষ্ট কৃতিত্বের ছাপ রেখেছেন। আজকে তিনি আমাদের এই আলোচনা সভায় আলোচনা করবেন।
তিনি এমনই একজন মানুষ যে বিদ্যাসাগর চর্চাকে প্রচন্ড গুরুত্ব দেন। আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গতকাল তার শাশুড়ি মাতা চিরদিনের মতো আমাদের ছেড়ে গেছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রদীপদার পারিবারিক একটু অস্থিরতা আছে, একটু অন্যরকম পরিবেশ আছেই, কিন্তু সেই পরিবেশকে তিনি পাশে রেখে আজকের এই আলোচনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আজকে এগিয়ে এসেছেন। অর্থাৎ এই আলোচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চর্চাকে তিনি যে যথেষ্ট গুরুত্ব দেন তা প্রমাণিত হচ্ছে। ফলে তার এই যে শোক সন্তপ্ত পরিবার, সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে প্রদীপদাকে অনুরোধ করছি যে তাকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনার অনুষ্ঠানে। তার আলোচনার বিষয়, যেহেতু ঈশ্বরচন্দ্র ছিলেন না ঈশ্বর বাস্তবিক, সেই আলোচনা শুরু করার জন্য তাকে অনুরোধ করছি। আলোচনার বিষয়, যেহেতু ঈশ্বরচন্দ্র ছিলেন না ঈশ্বর বাস্তবিক। আলোচক প্রদীপ কুমার ভাদুরী। প্রদীপদাকে আলোচনার জন্য অনুরোধ করছি। নমস্কার। প্রথমেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 201তম জন্মদিনের প্রাক্কালে তাকে আমার এবং আমাদের কমিটির প্রত্যেকের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। ইতিমধ্যেই আমরা 12টি এপিসোডে 13 জনকে আলোচনায় আনতে পেরেছি। আপনাদের আগ্রহ আমাদের উদ্দীপিত করছে, সেই কারণে এই চর্চা আরো কিছুদিন চালিয়ে যাবার ভাবনায় আমরা আছি। কমিটির বিগত 1 বছরের কাজের খতিয়ান দেবার জায়গা এটা নয়। আগামী 26শে সেপ্টেম্বর 201তম জন্মদিনে আমরা এই ব্যাপারে আলোচনা করব। এখন আজকের আলোচনায় ব্যাপারে আপনাদের অনুমতি নিয়ে যেতে চাই। আমার আজকের এই আলোচনার শিরোনাম সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার একটি লাইন শিরোনাম। তার কবিতারই শিরোনাম এটা। কবিতাটা হয়তো অনেকে পড়েছেন। ঈশ্বরচন্দ্র ঈশ্বর ছিলেন না, বাস্তবিক মানুষই ছিলেন। 16 আনার উপর 18 আনা মনুষ্যত্বের দায় নিয়ে তার সমগ্র জীবন পরিক্রমা, এটাও ঠিক। সেজন্য তাকে অনেক লাঞ্ছনা, অনেক বিরূপতা সহ্য করতে হয়েছে। এখন বিদ্যাসাগর সম্বন্ধে এই সময় ইনডেপথ চর্চা চলছে, বিশেষ করে তার এই 200 বছরের জন্মবর্ষে। আমরা সাধারণ মানুষরা সত্যি উপকৃত হয়েছি। ব্যাপারটাতে যদি রাষ্ট্র এগিয়ে আসতো, যেমন পলিটিক্যাল নেতাদের নিয়ে হয়, তাহলে অনেকটা উপকার হতো। সেটা হলো না। কিছু মানুষ এই সময় বিদ্যাসাগরকে নিয়ে চর্চা করতে গিয়ে আজকের সমাজটাকেও খানিক বিশ্লেষণ করার চেষ্টা করছেন। তাতে আজকের দিনে বিদ্যাসাগরের কাজ এবং জীবন অন্তত কিছু মানুষকে অনুপ্রাণিত করছে বলে মনে হয়। সেটা কতদিন টিকবে সেটা প্রশ্ন আছে। সাধারণ মানুষ তো বেশিরভাগই টিভি দেখেন এবং কিছু খবরের কাগজে পড়েন। টিভি এসবেতে এখন তো সুশান্ত সিং রাজপুত, রিয়া চক্রবর্তী, কঙ্গনা রাওয়াত, কিন্তু বাস্তবের জীবনে ফলে আমরা হয়ে পড়ছি কি অলিখিতা নিয়ে একটু বড় বেশি মেতে থাকছি। তাতে আখেরে ক্ষতি হচ্ছে আমাদের অজান্তে। বিদ্যাসাগরকে কিন্তু আমরা হারিয়ে ফেলছি। আমি
তার সম্বন্ধে কিছু পড়াশোনা হচ্ছে এটা কথা বলছি না। পাবলিকে খাবে না বলে অনেক কিছু হারিয়ে যায়। বিদ্যাসাগর কতটা হারিয়ে যাবেন তা সুধীজন চিন্তা করবেন। না হয় আমরা তার জীবন ও কর্মধারা নিয়ে আমাদের এই ওয়েবিনারে যে আলোচনাগুলো চলছে উপরের খোসা সরিয়ে আদত বিদ্যাসাগরকে একটু চিনতে চেষ্টা করছি। সেজন্য আমরা নিছক জীবনী আলোচনা নয়, আজকের পরিস্থিতি দাঁড়িয়ে তার কাজ এবং ভাবনার বিষয়টাই প্রধান বিবেচনায় রয়েছে। গাছে ফুল ফল না থাকুক, একটা ডাল তো আগামী দিনে থাকবে, তাতেই চেনা যাবে বিদ্যাসাগর ছিলেন। সত্যি কথা বলতে কি, যেভাবে মানুষ তিনি ছিলেন তুলনামূলকভাবে তাকে নিয়ে আমরা বাঙালি এবং ভারতীয়রা খুব একটা ধারাবাহিক চর্চা করিনি। অর্থাৎ তার কর্মধারা এবং জীবনবোধ সেগুলোকে আমরা গ্রহণ করিনি। আর এখন তো মানুষের ভাবনার জগৎ, জীবনবোধের ব্যাপারে বিদ্যাসাগর অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে আছেন, বিশেষ করে এই ডিজিটাল যুগেও। এখন তো শুধু শারীরিক ভোগ শোকের মধ্যে আমরা পড়ে আছি, এসব পাওয়া যাচ্ছে। এইসব নিতে নিতে এমন একটা অবস্থা, তার মধ্যে এখন ডুবে আছি। সুতরাং বিদ্যাসাগরকে চেতনার মধ্যে আয়ত্ত করা খুবই কঠিন কাজ আজকের দিনে। এখন সময়টা হচ্ছে নিজেকে নিয়ে থাকার যুগ। আর উনি নিজের ভোগ সুখ নিয়ে জীবন কাটাননি, পুরো জীবনটাই সর্বস্ব দিয়ে মানব উন্নয়নের কাজ করেছেন। আমরা শুনতে হয় শুনি, দেখতে হয় দেখি, কিন্তু এটা অস্বীকার করা যাবে না, বিদ্যাসাগর বাংলা তথা ভারতীয় জীবন প্রবাহে এখনো অতি উচ্চতায় আজও পর্বতের মতো দাঁড়িয়ে আছে। আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে মাথা উঁচু করেই দেখছি। নীরজচন্দ্র চৌধুরী বাঙালিকে আত্মঘাতী আখ্যা দিয়েছিলেন। তার জাজ্বল্য উদাহরণ এই যে বিদ্যাসাগরকে আমরা চিন্তায় ও কাজে সেভাবে গ্রহণ করতে পারিনি। এতে আমাদের ক্ষতি হয়েছে এবং এখনো হচ্ছে। তিনি করুণার সাগর বা বিদ্যাসাগর, এই তকমা এঁটে দিয়ে বিদ্যাসাগরকে অধিকাংশই দেবতা গোচর করে ফেলেছিলেন। আর দেবতা করে ফেলাই মানে সাধারণ মানুষের থেকে আলাদা করে ফেলা, শুধু অন্ধ ভক্তি আর পুজো, যা ভারতীয়দের মধ্যে খুব প্রবল আছে। তার সমগ্র জীবনে সাধারণ মানুষের সঙ্গে তাদের কল্যাণের ক্ষেত্রে তার লিপ্ততা সবচেয়ে বড় ব্যাপার। আমার তো মনে হয় না আর কোনো বড় মাপের, অন্তত সেই সময় আর কি, ঊনবিংশ শতকে এখনো আমাদের মধ্যে নেই সাধারণ মানুষকে বাদ দিয়ে যাকে এভাবে ভাবা যায়। রবীন্দ্রনাথ তার অজেয় পৌরুষ ও অক্ষয় মনুষ্যত্বের কথা বলেছিলেন। বিদ্যাসাগরের মধ্যে একটা বিষয় ছিল সবচেয়ে বিশেষত্ব, সেটা হচ্ছে আধুনিকতা। এই আধুনিকতা কোনো অনুকরণ নয়, সম্পূর্ণ তো ভারতীয়, যা বাঙালি জাতটাকেই এখন খানিক লজ্জায় ফেলবে। এখন কেন, তখনও আমরা ঊনবিংশ শতাব্দীর আধুনিকতার চেহারা দেখেছি মধ্যবিত্তদের মধ্যে। স্যুট টাই পরা, মাথায় হ্যাট, ব্রুহাম গাড়ি, হুইস্কি ব্র্যান্ডির পার্টি, ব্রিটিশের মুচ্ছিদ্দিগিরি, দেশীয় সমস্ত কদর্য বিলাসিতা ও নিম্নবর্ণের মানুষের প্রতি অবজ্ঞা। নবাবী আমলের কদর্য আয়েশি সংস্কৃতির ধারার সঙ্গে তখন থেকে মিশছিল ইংরেজের সাহেবিয়ানা। কয়েকদিন আগে
মাননীয় অধ্যাপক ডক্টর পবিত্র সরকার যা আলোচনায় বলেছিলেন, মধ্যবিত্ত শিক্ষিত সমাজের কাছে সাধারণ মানুষ ছিল ছোট লোক। একটা জাতের বড় অংশটাকে এভাবে কোনো দেশই এত উপেক্ষা করে বলে জানা নেই। স্বাধীনতার অনেক বছর পরেও কিন্তু সেটা মুছে ফেলা গেল না। কয়েক হাজার বছরের এই অভিশাপ আমরা বহন করে চলেছি। ঊনবিংশ শতকের নবজাগরণ, তখনও এই ত্রুটি আমরা সংশোধন করতে পারিনি। শিক্ষা দীক্ষা জীবনধারার মধ্যে দিয়ে শহুরের জীবনের শিক্ষিত জনের মধ্যে নবজাগরণের প্রভাব পড়েছিল, কিন্তু ভারতীয়ত্বকে নিজস্বতায় বলিষ্ঠভাবে আধুনিক করতে পারা গেল না। দেখা গেল জীবন চর্চায় আমরা অনুকরণ প্রিয় হয়ে উঠেছি। ফলে এটা হলো কি, বস্তুত ভারতীয়দের মধ্যে স্বাধীন সত্তাই তৈরি হলো। এই অনুকরণ প্রিয়তা আমাদের হাড়ে মজ্জায় ঢুকে গেল। ফলে বর্ণভেদ, জাতপাত, নারীদের সম্পত্তি হিসেবে ভাবা, এসব ক্ষতিকর দিক, সেগুলো নিয়ে মাথা ঘামালাম না। সমাজ জীবন থেকেও সেগুলো সেভাবে উচ্ছেদ করা হলো না। ভারতীয়দের মধ্যে আমরা খুঁজে দেখলাম না যে ভালো জিনিসও আছে। আচ্ছা বলুন তো, সম্রাট অশোকের মতো রাজার আদর্শকে আমরা গ্রহণ করতে পারলাম না কেন? শুধু একটা অশোক স্তম্ভ? রাষ্ট্রনীতিতেই প্রজার কল্যাণের এমন উদাহরণ কটা আছে। আচ্ছা, জাবালির কথা জানেন, যিনি রামচন্দ্রকে উপদেশ দিয়েছিলেন বস্তুবাদী ভাবনার উপর দাঁড়িয়ে? এটা কতদিন যাবে? সেসব অনেক বোঝার চেষ্টা করছি। আমরা গ্রিস, রোম, ইউরোপ যত জানলাম, ভারতীয় ঐতিহ্য তত অবহেলিত হলো। গ্রিক সভ্যতা, তার মধ্যে বাক স্বাধীনতা ছিল, গণতন্ত্র ছিল, সেটাই ইউরোপের নবজাগরণে বিশ্লেষিত হয়ে নতুন নতুন ভাবনা এলো। আমরা উচ্ছ্বসিত হয়েছিলাম, কিন্তু ভারতেও তো গণরাজ্য ছিল, বাক স্বাধীনতা ছিল। কই, এসব নিয়ে প্রশ্ন ওঠেনি কেন, যখন জাতীয়তাবোধকে হিংসামুখী ও বাক স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে? আমরা সেই সময়ের অর্থাৎ ঊনবিংশ শতকের সাধারণ বাবুদের কথাই বলছি। তখন কিছু ব্যতিক্রম ছিল, আর সেজন্যই তো রামমোহন, দ্বারকানাথ, মতিলাল শীল প্রমুখ, তারপরে রাজেন্দ্রলাল মিত্র, রামকমল সেন, রামেন্দ্র সুন্দর, অক্ষয় কুমার দত্ত, এসব বুদ্ধিজীবীদের আমরা পেয়েছি। এরা প্রায় সকলেই যে জায়গাটায় জোর দিয়েছিলেন সেটা আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা। রাজা রামমোহন হিন্দু স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন মধ্যবিত্তদের ইংরেজি শিক্ষিত করার জন্য। হয়তো সর্বশিক্ষার জন্য চেষ্টা করতে, কিন্তু ইংরেজরা তা চায়নি। ইংরেজি শিক্ষিত মানে এই নয় যে দেশের প্রগতিশীল ঐতিহ্য, জীবনাচরণ এবং সামাজিক বিষয়গুলো এবং দেশকে ভালোবাসা, অর্থাৎ দেশের মানুষের প্রতি শ্রদ্ধা, এগুলোকে বাদ দেয়া। দেখা গেল সেই ইংরেজি শিক্ষিত হিন্দু স্কুলের ছাত্ররা ভারতীয়ত্বকে অবহেলা করল। পরে এক সময় রবীন্দ্রনাথ রামমোহনের এই আধুনিক শিক্ষা প্রকল্পকে খুব একটা মেনে নিতে পারেনি, যদিও তিনি রামমোহনকে নবজাগরণের দিশারি বলেছিলেন। তাই ইংরেজদের সামনে ছিল এই দেশে উপনিবেশিক শাসনকে দীর্ঘায়িত করা। আর সেই জন্য প্রথমে যেটাতে তারা হাত দিল, কাশীতে সংস্কৃত কলেজ আর কলকাতায় মাদ্রাসা।
তারা করলো যখন দেশে ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে, এর ভেতর কিছু ব্যাপার আছে, সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। কলকাতায় পরে সংস্কৃত কলেজে হলো, সেটা হিন্দি স্কুলের পরে। মানে ব্যাপারটাতে যতটা পিছিয়ে রাখা যায় শিক্ষা, তেমন একটা মানসিকতা ইংরেজদের ছিল। 1835 সালে লর্ড মেকলেকে একটা পরাধীন দেশে অনুগত শিক্ষিত কর্মী তৈরি করার জন্য শিক্ষানীতি প্রণয়নের দায় দেওয়া হয়েছিল। তিনি কি চাইলেন? তিনি চাইলেন একদল ইংরেজি জানা শিক্ষিত, যারা দেশের আপামর জনসাধারণকে ঔপনিবেশিক শাসনের মধ্যে ধরে রাখবে, আর সেখানে ধর্মই হবে মানুষকে বসে রাখার হাতিয়ার। তিনি ভারতীয় শাস্ত্র সম্বন্ধে অবজ্ঞা করে বলেছিলেন, ভারতীয় শাস্ত্র জ্ঞানের যে সম্ভার, ব্রিটিশ লাইব্রেরি কোণের একটা তাকও তা দিয়ে পূরণ হবে না। আর সেটাই পরবর্তীকালে আমাদের ভাবনায় থেকে গেল। এই যে অবজ্ঞা, সেটাই আমাদের চরিত্রে কাজে চর্চিত হলো। বিদেশি পণ্ডিতরা ওরিয়েন্টালিজমের চর্চা করেছিলেন, সেজন্য এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করা হয়েছিল। সেখানে তো প্রথমে ভারতীয়দের কোনো জায়গায় ছিল না। ফলে ইংরেজি চোখ দিয়ে আমরা ভারতকে চিনতে লাগলাম। চেনাটা সম্পূর্ণই কলোনিয়াল ভাবনায়। এক সময় তো বিদ্যাসাগরকে তার নিজস্ব পোশাকে সেখানে ঢুকতেই বাধা দেওয়া হয়েছিল। ফলে ভারতীয়ত্বের প্রতি অবহেলা আমাদের মজ্জাগত হয়ে উঠল। আর হিন্দু স্কুলের ছাত্ররা, তারা গোগ্রাসে গ্রহণ করতে লাগলো আধুনিক ইউরোপীয় শিক্ষা। সেটা অনেকটা হয়ে উঠলো রবীন্দ্রনাথের গল্পের তোতা কাহিনীর মতো, শুধু পেট ভর্তি ঘর ঘরে শব্দও খালি। আমাদের দেশের সঙ্গে ইউরোপের নবজাগরণের যে মূল পার্থক্য, সেটা হচ্ছে স্বাধীনতা এবং অর্থনীতি। ইউরোপের আধুনিকতা ছিল স্বাধীন দেশে উদার পুঁজির বিকাশ। প্রযুক্তি আর শিল্পের প্রয়োজনে শুধু আর্থিক সম্পদ নয়, অন্যান্য দেশের মানবিক সম্পদগুলো তাদের দরকার হলো। পুঁজির তখন বিকশিত হওয়ার সময়, আর সামন্ততন্ত্রকে উৎখাত না করে তো সেটা সম্ভব না। তার জন্য মানুষের মধ্যে এখানে আধুনিকতা ঢোকাতে হবে। এখন যেমন উল্টোটা হচ্ছে, উদার বুর্জোয়া বিকাশ আর সামন্ততান্ত্রিক এক পরাধীন দেশের বিকাশকে এক জায়গায় করা কখনোই উচিত হবে না। আমাদের দেশে ইংরেজরা সামন্ততন্ত্রকেই ব্যবহার করতে লাগলো। 1793 সালে পরে প্রায় লাখ দুয়েক নতুন জমিদার তৈরি হলো চিরস্থায়ী বন্দোবস্তের পরে। কিন্তু শিল্পের ক্ষেত্রে মুষ্টিমেয় কয়েকজন দেশীয় তাও শেষ পর্যন্ত পেরে উঠল না। তার কারণ, আমরা ভারতীয় উপনিবেশে পরাধীন। অর্থনীতি থেকে গেল ওদের হাতে, লুটের মাল চলে গেল ইংল্যান্ডে। আমরা ইউরোপের আধুনিকতায় মোহগ্রস্ত হয়ে অনুকরণ করতে লাগলো, যার জন্যে ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা ছিল বর্ণভেদ, অর্থাৎ কাস্ট সিস্টেম। সেটাই থেকে গেল, সেটা বজায় রাখা হলো। অবহেলিত থাকলো দেশের সাধারণ মানুষ। কিছু ব্যক্তিগত বা আগামী চেতনার নিরিখে যেসব বিষয় বাংলার নবজাগরণে উত্থাপিত হয়েছিল, তার সঙ্গে কিন্তু দেশের অধিকাংশ মানুষেরই জোর হইল না। সমাজ সংস্কার, সংস্কৃতি, শিক্ষার জন্য আমাদের ভারতীয়তাকে আমরা ঠিক মতো গ্রহণ করতে পারলাম। ভারতের মধ্যে অকাজেরটা ফেলে দিয়ে কাজের জিনিসগুলো নিলাম না। অমর্ত্য সেন তার একটা বইতে লিখেছেন, তর্কপ্রিয়তা, বাক স্বাধীনতা ছিল প্রাচীন ভারতের এক সময়ের বৈশিষ্ট্য। যেটা আগেই বলেছি,
ভারতীয় সমাজে মহাজন মহাজন পদগুলোর যেগুলো ছিল, প্রায় 16টা মহাজনের পদের সম্বন্ধে আমাদের জানা আছে। মহাজন পদের এগুলো গণরাজ্য ছিল। শূদ্র বলে তার আগে কিছু ছিল না। আর্যরা যখন পর্যন্ত চাষবাস ভালো করে শেখে, নারীদের পুরুষের সমপর্যায়ে মেনে নেওয়া হয়েছিল জীবনযাপনের ক্ষেত্রে। নারী পুরুষের সম্পর্কে কোনো শাস্ত্রের নিয়মে চালিত হতো না। সভার মাঝে দাঁড়িয়ে একজন পুরুষের সঙ্গে তর্ক করার পাণ্ডিত্য মেয়েদের ছিল। যাজ্ঞবল্ক্য গার্গীর আখ্যানে আমরা এটা জেনেছি, এগুলো জেনেছি। তারপরে ফলে যেটা হলো, অর্থাৎ আমরা গত 200 বছরে আমাদের বৌদ্ধিক চেতনা কতটা উন্নত হলো সেটা বিচার করে এখন দেখা দরকার। আমরা দেখেছিলাম কি নবজাগরণের পরবর্তীকালে অনেকেই হিন্দু ধর্মের দিকে ফিরে এলো। যারা বিশিষ্ট হিন্দু স্কুলের, হিন্দু কলেজে যারা ছিল, তাদের মধ্যে অনেকে। গত 200 বছরে আমরা কিন্তু ভারতের আধ্যাত্মিক ধর্মভাবনার যেটা বস্তুবাদী বিকল্প, তাকে সেভাবে চর্চা করলাম না। প্রাচীন ভারতে কৌটিল্যের অস্ত্রশাস্ত্র, সেটা রাজতন্ত্রের সমর্থক হলেও এখনো যথেষ্ট প্রয়োগযোগ্য কিছু কিছু। তা থেকে শুরু করে বৌধায়ন, আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য, মহাবীরাচার্য প্রমুখ বিশিষ্ট বিজ্ঞানী, দার্শনিক, রাষ্ট্রনীতিজ্ঞ, চরক, সুশ্রুত প্রমুখ চিকিৎসা বিজ্ঞানী, ঋষি উদ্দালক, জাবালি যার কথা বললাম, এবং চার্বাক সম্প্রদায়ের ইহলোক পরলোক সম্বন্ধীয় এবং ঈশ্বর সম্বন্ধে যেটা বস্তুবাদী দার্শনিক ভাবনার কোনো চর্চাই হলো না। বেদ ভিত্তিক যে সনাতন ধর্ম, তার বিরুদ্ধে সংশয়বাদ কতটা সমাজে প্রবিষ্ট হয়েছিল, অজ্ঞবাদকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্ম কতটা প্রসারিত হয়েছিল, এবং গোষ্ঠী ও সমাজে গণতন্ত্র কতটা কাজ করত, এ নিয়ে চর্চা হলো না। ভারতীয়ত্ব আর পশ্চাৎধর্মী কুপথা নিষিক্ত হিন্দু ধর্মকে এক করে দেখার ফলে ভারত সম্বন্ধে যেটা ইংরেজদের তৈরি করে দেয়া, আমাদেরও ধারণা সংকীর্ণ হতে থাকলো। ব্রাহ্মণ্যবাদের ফলে উচ্চ বর্ণের আধিপত্য যেমন ভারতীয় জীবনে বৈষম্যের সৃষ্টি করেছিল, সেটার বিরুদ্ধে প্রতিবাদ হলো না। পুরুষতান্ত্রিকতার পেছনে নারীরা শুধু ভোগের সামগ্রী আর সন্তান উৎপাদনের যন্ত্র হয়ে থাকলো। যারা পড়েছেন জানেন যে কেশব সেন তার স্ত্রীকে নিয়ে একবার পথে বেরিয়েছিলেন বলে কি অবস্থা দাঁড়ালো। সেটা কল্পনা করুন, সমাজে কি আলোড়ন উঠলো। আর এসব কারণেই 19বিংশ শতকে ইংরেজি শিক্ষা দেশের আপামর জনজীবন থেকে এই শিক্ষিত অংশকে আলাদা করে রাখলো। বঙ্কিমচন্দ্র একসময় আফসোস করে বলেছিলেন, কেন যে ইংরেজি শিক্ষা সত্ত্বেও দেশের লোকশিক্ষার উপায় হ্রাসপাতিত বৃদ্ধি পাইতেছে না, তার স্থূল কারণ বলি শিক্ষিত অশিক্ষিতের সমবেদনা নাই, শিক্ষিত অশিক্ষিতের হৃদয় বোঝে না। ভারতীয় ব্রাহ্মণ গ্রামীণ পরিবারে জন্মে কলকাতায় গিয়ে বিদ্যাসাগর অত্যন্ত মেধা এবং অধ্যবসায় নিয়ে ভারতীয় শাস্ত্র এবং দর্শন পড়েছিলেন, সেই সঙ্গে আত্মস্থ করেছিলেন। তিনি সেখানেই থেমে যান। ফোর্ট উইলিয়াম কলেজে কাজের সময় থেকে ইউরোপের আধুনিক সাহিত্য দর্শন, তারপরে অক্ষয় কুমার দত্তের সান্নিধ্যে এসে জ্ঞান বিজ্ঞানের পাঠও নিয়েছিলেন। সেখানকার ছাত্রদের সঙ্গে মেলামেশার মধ্যে দিয়ে ইংরেজদের যে অনুসন্ধান এবং আত্মস্থ করার প্রয়াস, সেগুলোর সম্বন্ধেও তিনি অভিজ্ঞতা সঞ্চয় করলেন। তিনি তার কাজের মধ্যে দিয়ে
আধুনিক ইউরোপীয় সমাজের অনুকরণ নয়, আধুনিক মৌলিক ভারতীয় সমাজ গড়ে তোলার শিক্ষা ব্যবস্থার পরিমার্জনা করলেন যখন সংস্কৃত কলেজে অধ্যক্ষ হয়ে এলেন। ভারতীয় সমাজকে তার মৌলিকত্বের মধ্যেই সমাজ ও শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার যে সংস্কার সাধনে তিনি উদ্যোগী হলেন, সেই মৌলিকতাকে অনেকাংশেই বজায় রাখেন এবং তার সঙ্গে ইউরোপের আধুনিক শিক্ষাকেও তিনি গ্রহণ করেন। বিদ্যাসাগরের আধুনিকতা পরিব্যাপ্ত ছিল তার চেতনার জগতে এবং কর্মধারায় সাধারণ মানুষের মধ্যে। জীবনাচরণে অত্যন্ত ভারতীয় তিনি ছিলেন এবং চিন্তা কর্মের জগতে তিনি অত্যন্ত আধুনিক ছিলেন। এই আধুনিকতার সঙ্গে শুধু ইউরোপের আধুনিকতাকে মেলালেই হবে না, ভারতীয় যে আধুনিকতা তাকেও অনেকাংশে তিনি গ্রহণ করেছিলেন। ভারতীয় দর্শনের অবাধ চেতনার বিকাশের জন্যই তিনি প্রথম মাধবাচার্যের চার্বাক দর্শন সহ সর্বদর্শন সংগ্রহ অনুবাদের ব্যবস্থা করে সংস্কৃত কলেজে তা পড়ানোর ব্যবস্থা করেছিলেন। ইউরোপীয় ভাববাদী দর্শন সেখানে পড়ানোর ভ্যালেন্টাইনের যে পরামর্শ, এগুলো আলোচনাও হয়েছে আমাদের এই এপিসোডগুলোতে, নাকচ করে দিয়েছে। তিনি হিন্দু ধর্মের বিরুদ্ধে ইয়ং বেঙ্গল গ্রুপের শ্লেষ ও বিদ্রোহ যেটা ছিল, খ্রিস্ট ধর্ম এমনকি ব্রাহ্ম ধর্মের প্রতি প্রবণতা কিছু ছিল কিছু শিক্ষিত জনের, বিদ্যাসাগর কিন্তু সে পথে গেলেন না। ধর্ম সম্পূর্ণ পরিহার করেই তার কাজের জগৎ তৈরি করলেন। প্রাচ্য বিদ্যার বাস্তব অংশগুলো সঙ্গে আধুনিক ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান, নৈতিকতা, মানবতাবোধ সৃষ্টি এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা ও রূপায়ণ ছিল তার কাজের, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তার কাজের মূল বিষয়। বাংলা ভাষার উন্নতি, তাকে শিক্ষার বাহন করে তোলা এবং মাতৃভাষায় আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য পরিকল্পনা রূপায়ণ করলেন তখনকার ইউরোপীয় শাসকদের সাহায্য নিয়েও। তার সমাজ সংস্কার বিষয়টা পরে আসছে। জীবিতকালে সাধারণ মানুষের কাছে তিনি এত সম্মান ও শ্রদ্ধার পাত্র ছিলেন যে অনেকেই কালীঘাটে কালী মূর্তি দর্শন করে তারপরে বিদ্যাসাগরকে দর্শন করে বাড়ি যেত, আর পোশাকটা ছিল তার অত্যন্ত ভারতীয়। বিদ্যাসাগরকে তার জীবনকালে এবং পরবর্তীতেও বহুভাবে খণ্ড বিখণ্ড করা হয়েছে। তার প্রতি ভক্তির প্রাবল্যে কোথাও ঠাকুর বানানো হয়েছে, আবার কোথাও সীমাবদ্ধতা ও ব্যর্থতা নিয়ে ত্রুটিপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে। আমি গ্রিক পুনারের প্রোক্রাস্টেস উপাখ্যানটি এখানে উদাহরণ দিয়ে বলতে পারি। প্রোক্রাস্টেস ছিল একজন ডাকাত। রাস্তার ধারে তার বাড়িতে রাত্রিবাসের জন্য যাত্রীদের খাতি করে এনে শুতে দিত একটা খাটে। যাত্রীটা খাটের চেয়ে লম্বা হলে তার পা ছেটে মাপ মতো করে দিত, বেটে হলে টেনে খাটের সমান লম্বা করে দিত। গত শতকের 70 দশকে আমাদের মনে আছে, অনেকেরই মনে আছে, কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের পাথরের মূর্তির মুন্ডু কেটে ফেলা হলো। কেননা অতি বাম বিপ্লবীদের তাত্ত্বিক ভাবনায় সিপাহী বিদ্রোহকে তিনি সাপোর্ট করেননি, কৃষক আন্দোলনকে সমর্থন যোগাননি, শিক্ষা ব্যবস্থায় ইংরেজের গোলামি করেছেন, ফলে মুন্ডুটা কাটা পড়ল। সেই যে অর্থাৎ প্রোক্রাস্টেসের খাটের সাইজ ব্যবহার করা হলো। আবার মধ্যমন্ত্রী কেউ কেউ বিদ্যাসাগরকে খাটের মাপে কেটে সাইজ করে তুলনা করে দিলে মুক্তি সূর্য নেত্রীরা নাকি বিদ্যাসাগরের সমগোত্রীয়। এখন আবার দেশের কোন কোন রাজনৈতিক মতাদর্শের চাচামুন্ডারা মুনাফা তুলতে গিয়ে কলকাতার বিদ্যাসাগর কলেজের মূর্তিটা ভেঙে দিল। মূর্তি ভাঙা সারা পৃথিবীতে চলে আসছে বহুদিন ধরে, কিন্তু সেসব রাজনৈতিক ভিত্তিতে।
বিদ্যাসাগর কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, এটা মাথায় রাখতে হবে। তাহলে তার মূর্তি ভাঙা হল কেন? কেননা তার আদর্শ, কর্মধারা, মনুষ্যত্বের উচ্চতায় পৌঁছতে গেলে কোন রকম সংকীর্ণ মতদর্শন নিয়ে চলা মুশকিল। মাঝে মাঝে দু একটা কমেন্ট ভেসে আসে আমাদের কানে, রাজা রামমোহন বিদ্যাসাগর নাকি হিন্দু ধর্মের বিরোধী কাজ করেছে। আজকে এই 21 শতকে সত্যি যদি মানুষের ধর্ম নিয়ে যদি ভাবি, তাহলে তো সেটা হওয়া উচিত মনুষ্যত্বের বিকাশ এবং সার্বিক মানব কল্যাণ। যদিও বিশ্বজুড়ে আজকে দেখা যাচ্ছে মানব কল্যাণের ক্ষেত্রকে সংকুচিত করতে ক্ষমতাশালীরা ভয়ঙ্কর ভূমিকা নিয়ে নিয়েছে। সামাজিক এবং আর্থিক ক্ষেত্রে এবং জীবনযাপনের ক্ষেত্রে বৈষম্যের নগ্ন চেহারা সভ্যতা নামে শব্দটাকে নির্মম প্রহসনে পরিণত করছে। আজকে করোনা মহামারীর এই যে কমাস গেল, তাতে তো আধুনিক সভ্যতার উলঙ্গ চেহারাটা আমাদের সামনে প্রকাশ হয়ে পড়ছে। রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ এরা মানুষের হিতার্থে কাজ করে গেছে। তাদের কাজের ফলে কথাকার ধর্মীয় কুপ্রথাগুলো এক নেই। বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলনের জন্য আন্দোলন করেছিলেন, তাতে সফল হয়েছেন। এই নিয়ে আমি আসছি। এরা যা করেছেন তা সংকীর্ণ গণ্ডির আওতা থেকে সরিয়ে বিশ্বব্যাপী মানুষের ধর্ম মনুষ্যত্বের ধর্মে পরিণত করেছেন, যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন। এইসব মনীষীদের যারা নিন্দা করছেন, তারা সিনেমার সেলিব্রিটি। এরা এখন দলে দলে রাজনীতি ঢুকছেন, সেই স্বাধীনতা তাদের আছে। তারা তো প্রযুক্তি ভিত্তিক চূড়ান্ত বিলাস আর প্রাচুর্যের আধুনিক সুখী জীবনযাপন করেন, আবার নাকি দেশের কল্যাণের জন্য রাজনীতি করেন। প্রিভিলেজ ক্লাস হিসেবে এদের কাছে অঢেল অর্থ, ক্ষমতা, প্রচার। এরা দেশের বাস্তব পরিস্থিতি কতটা ভাবেন, দেশের আপামর জনতার কথা তাদের চিন্তার মধ্যে কতটা জায়গা পায়। আজকে তো টেলিভিশনের চ্যানেল, খবরের কাগজে শুধু এদেরই জীবন চর্চার কেচে খাই। ভারতবর্ষে গত 72 বছরে স্বাধীনতা পাওয়ার পর দেখা যাচ্ছে দেশের উন্নয়ন এখনো ভারসাম্য হয়ে। জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তির বিকাশ ঘটেছে, কিন্তু ফল ভোগ করছে ধনীরা অধিকাংশ, মধ্যবিত্তরা। ভারতবর্ষ এখন দুটো ভাগ হয়ে গেছে, একটা নিউ ইন্ডিয়া, একটা জীর্ণ দীর্ণ ভারতবর্ষ। গণতান্ত্রিক দেশ ভারত, সেখানে দরিদ্র নিম্নবিত্ত জনগণের প্রতিদিনকার জীবনযাপনের ছবি কতটুকু এইসব জায়গায় আমরা পাই। আর্থিক এবং সামাজিক বৈষম্য, যে ভয়ঙ্কর বৈষম্য নিয়ে দেশ এগোতে পারে না। ভারত তো গুটি কয়েক ধনী মানুষের জায়গা নয়, যে 137 কোটি মানুষ, এদের সকলেরই অধিকার আছে সুস্থ, সুন্দর, সুখী জীবনে। কেবল বিদ্যাসাগরের কথা বলতে গিয়ে আবার এসব কেন? ওই যে কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন, ঈশ্বরচন্দ্র বাস্তবিক মানুষ ছিল। ভারতবর্ষের সাধারণ মানুষকে সুখী ও সমৃদ্ধ দেখার জন্য তিনি কাজ করেছিলেন। আধুনিক শিক্ষা এবং সমাজ বিকাশের জন্য কাজ করেছিলেন প্রবল বিরুদ্ধতার মধ্যে। সেটা কিন্তু এই পরিণতির জন্য। সম্প্রতি একজন বিশিষ্ট ধর্মগুরু বললেন, সরকারি স্কুলে পড়াশোনা করে নাকি ছেলেমেয়েরা নকশালপন্থী হয়ে যাচ্ছে। নকশালপন্থীদের প্রতি আমাদের কোনো সমর্থন হয়তো না। তাই সরকারি স্কুলগুলো তুলে দিয়ে গভর্নমেন্ট বেসরকারি স্কুল শিক্ষা ব্যবস্থা চালু করুক। সরকার যদি শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেয়, তাহলে দেশের অধিকাংশ ছেলে মেয়ে লেখাপড়া শিখবে না। অথচ জনশিক্ষার জন্য 200 বছর আগে রাজা রামমোহন, 150 বছরের বেশি, প্রায় 250 বছর, রাজা রামমোহন রায়ের তো 200 বছরই হয়ে গেল। বিদ্যাসাগর চেষ্টা করেছিলেন। আজকের দিনে থাকলে সেই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ এবং বাক স্বাধীনতার জন্যও লড়াই করতেন। তাই আজকের দিনে বিদ্যাসাগরের মতো মনীষীর জীবন ও কর্মধারার যুক্তিগ্রাহ্য বাস্তব আলোচনা করা বিশেষ প্রয়োজন।
বিদ্যাসাগরের সমসংস্কার অর্থাৎ বিধবা বিবাহ নিয়ে আলোচনা বহু বিদগ্ধ মানুষ করেছেন। আমাদের এই বিষয়টিও আলোচনা হয়েছে খানিকটা। আমি শুধু বিধবা আইন প্রণয়নের যে সমকালীন বিতর্ক সেই সম্বন্ধে কথা বলতে চাই। দেখছি সেই পরাধীন আমলের মতোই নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধা এখনো কিন্তু রাষ্ট্র এই সমাজের ক্ষেত্রে ব্যবহার করে চলছে। রাজনীতি এবং প্রশাসনের ক্রূর আধিপত্য সমাজটাকে ক্রমাগত বিশৃঙ্খল করে চলছে নয় কোনো স্বাধীন গণতান্ত্রিক দেশে। রাজা রামমোহন আপনারা অনেকেই জানেন আত্মীয় সভা স্থাপন করেছিলেন 1815 সালে। 1819 সালে সেই সভায় সহমরণ প্রথা, পুরুষের বহু বিবাহ এবং নাবালিকা বিধবার জীবন যন্ত্রণার বিষয়গুলোকে নিন্দা করা হয়েছিল। 1828-29 সালে নিরোজিও স্থাপন করেছিলেন তার ছাত্রদের নিয়ে একাডেমিক অ্যাসোসিয়েশন। সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতো। সামাজিক আন্দোলনের তখন থেকেই শুরু হয়েছিল, তা ছিল বিতর্ক এবং আলোচনার মধ্যে অনেকটা সীমাবদ্ধ। ব্রিটিশ সরকার তখন সেই ল কমিশন তখন বিভিন্ন বিচারকের কাছে মতামত চাইলেন যে হিন্দু বিধবাদের পুনর্বিবাহের জন্য কোনো আইন পাশ করা যায় কিনা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে হিন্দু বিধবাদের পুনর্বিবাহের আইন করা হলে হিন্দু সমাজের ধর্মবিশ্বাসের উপর আঘাত করা হবে, সুতরাং সরকার সেটা করতে চায় না। আর তার কারণও ছিল চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে হাজার হাজার ছোট বড় জমিদার তৈরি হয়েছে। এই জমিদাররাই ও দেশের প্রশাসন বজায় রাখার মূল শক্তি। এরাই সরকারের রাজস্ব আদায়ের হাতিয়ার, বড় হাতিয়ার। বড় অংশই হিন্দু, সুতরাং তাদের ধর্মবিশ্বাসের উপর আঘাত হানা যায় না। 1842 সালে ইয়ং বেঙ্গল গ্রুপের মুখপত্র বেঙ্গল স্পেকটেটর পত্রিকায় বিধবা বিবাহের সমর্থনে কিছু চিঠি ছাপা হয়েছে। সেখানে লেখা হলো, এক্ষণে হিন্দু জাতীয় বিধবা বিবাহের পুনঃস্থাপনের অন্য কোন শাস্ত্রীয় প্রতিবন্ধক দৃষ্ট হইতেছে না। শুধু কলকাতা নয়, জানা যায় কৃষ্ণনগর, বারাসাত অঞ্চলের কিছু কিছু তরুণ বিধবা বিবাহ নিয়ে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল। যে বিধবা বিবাহ নিয়ে তর্ক বিতর্ক বেশ কিছু বছর ধরে বাংলার শিক্ষিত সমাজে চলছিল, তার গতিমুখ নির্দিষ্ট কাতে নিয়ে যাবার জন্য একজন বরিষ্ঠ নেতৃত্বের দরকার ছিল। আর বিদ্যাসাগর সেই দায়িত্ব নিলেন। বিধবা বিবাহ শাস্ত্র সম্মত কিনা এই নিয়ে তিনি পুস্তিকা লিখলেন। একটা বিতর্ক সমাজের মধ্যে তৈরি করা হলো এবং সেটির পক্ষে ও বিপক্ষে বিভিন্ন অংশের বক্তব্য বেরিয়ে এলো। বিপক্ষের মতামতগুলো খণ্ডন করে বিদ্যাসাগর আর একটু বড় দ্বিতীয় পুস্তিকা তৈরি করলেন, সেটা প্রকাশ করলেন। এই দুটি পুস্তিকার বিষয়বস্তু শুধু বাংলাদেশ নয়, ভারতের বিভিন্ন প্রদেশে এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব। ইংরেজ পদাধিকারী অনেকেরই সঙ্গে বিদ্যাসাগরের সুসম্পর্ক ছিল, কিন্তু বিদ্যাসাগর জনমত তৈরি করার জন্য বিষয়টি নিয়ে আলোচনা এবং বিতর্কের মধ্যে নিয়ে এলেন। এই ডেমোক্রেটিক পদ্ধতিটা তিনি প্রথমে কাজে লাগালেন। প্রথমেই বলতে গেলেন এই বিষয়ে যেখানেই বিতর্ক সভার অবতারণা করা হতো, বিদ্যাসাগর সেখানে পৌঁছে যেতেন এবং সমবেত মানুষদের যুক্তি দিয়ে বিধবা বিবাহের জন্য সমর্থন চাইতেন। বিদ্যাসাগর যখন কোথাও যেতেন, সাধারণ মানুষ তাকে দেখার জন্য ভিড় করত। তাঁতিরা শাড়ি ধুতির পাড়ে লিখেছিল, বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে। তিনি প্রয়াত হলে কলকাতার যৌনপল্লীতে অরন্দন হয়েছিল, কারণ তারা বুঝেছিল বাল বৈধব্যের যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে নারী শিক্ষার মধ্যে দিয়ে তিনি আসলে নারী স্বাধীনতা, নারী মুক্তির অঙ্কুর পুঁতছেন সমাজে। সাধারণ মানুষ তাকে প্রাণ খুলে আশীর্বাদ করেছে।
প্রসঙ্গত সে সময় অসহায় বিধবাদের অনেকে বেশ্যাবৃত্তি গ্রহণ করতে বাধ্য হতো, কোথাও কোথাও জোর করে ওই বৃত্তিতে নিয়ে যাওয়া হতো। আচ্ছা, আজও কি মেয়েদের এর থেকে মুক্তি মিলেছে? অন্য পথে, অন্যভাবে, অন্য কারণে, আর বিশেষ করে বেঁচে থাকার জন্য এই বৃত্তি গ্রহণ করতে হচ্ছে। বিদ্যাসাগর আবার এবারে ব্রিটিশ সরকারের কাছে আইন প্রণয়নের জন্য বিধবা বিবাহের পক্ষে বিভিন্ন যুক্তির অবতারণা করে দরখাস্ত করলেন। দেখা গেল প্রায় 1000 মানুষ এই কাজকে সমর্থন করে দরখাস্ত সই করলেন। বিপরীতে প্রায় 37,000 মানুষ রাজা রাধাকান্ত দেবের নেতৃত্বে বিধবা বিবাহের বিপক্ষে দরখাস্ত করল। অথচ রাজা রাধাকান্ত দেব আধুনিক চেতনার অভিজাত মানুষ ছিলেন, সুপণ্ডিত ছিলেন, তিনি হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন। আচ্ছা, কি বলা হলো সেই আবেদনে? এই আইন শাস্ত্র বিরুদ্ধ ও আচার বিরুদ্ধ। যজুর্বেদ, মনু, মহাভারত প্রভৃতি মহাগ্রন্থে কোথাও বিধবা বিবাহের সমর্থন নেই। পাটপাড়া, কৃষ্ণনগর, নবদ্বীপ ইত্যাদি অঞ্চলের সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা 3টি বিষয়ের উপর জোর দিলেন। এক হচ্ছে হিন্দুদের বিধবা বিবাহ বেদ, স্মৃতি, পুরাণাদি শাস্ত্র নিষিদ্ধ। 2, বিশিষ্ট হিন্দুদের বিধবা বিবাহ আচার বিরুদ্ধ। 3, বিধবা বিবাহ হলে গর্ভজাত সন্তান পিতৃ সম্পত্তির উত্তরাধিকারী হবে, তাতে উত্তরাধিকারী হবার যে শাস্ত্রীয় নিয়ম প্রচলিত আছে তার ব্যতিক্রম ঘটবে। বিদ্যাসাগর যে যুগে জন্মেছিলেন তখন বাংলার সমাজ ব্যবস্থা সম্বন্ধে অনেকেরই ধারণা আছে। বেশ কিছু লেখা আছে যেখানে সমাজের চিহ্ন বদ্ধ চেহারাটা ফুটে ওঠে। গো শব্দটা তখন এত পবিত্র ছিল তার আগে থেকে যে কোনো শূদ্রের বা নারীদের তা উচ্চারণ করার অধিকার ছিল না। কোনো কারণে তো উচ্চারণ করলে প্রায়শ্চিত্ত করত। সে সময় বর্ধমানের মহারাজা ব্রিটিশদের স্মার্ত পণ্ডিতদের কাছে বিধান চেয়ে পাঠিয়েছিলেন যে গুড় ইত্যাদি দিয়ে তৈরি তামাক আর চুরুট এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি দূষণীয়, কোনটা দূষণীয়। এই যখন দেশের সমাজ, সেখানে হিন্দু শাস্ত্র বিধিসম্মত না হলে কোনো সংস্কারকেই মানুষ গ্রহণ করতো না। আজকে দেখুন, শুধু ভক্তি আর বিশ্বাসের বশে গোমূত্রকে কোন রকম বৈজ্ঞানিক গবেষণা ছাড়াই করোনার প্রতিষেধক হিসেবে প্রচার করা হচ্ছে। হলো নানা রকম উদ্ভট বিষয়কে নিয়ে আসা হলো করোনা থেকে মুক্ত থাকার জন্য। আপনাদের অনেকের মনে আছে কিছু বছর আগে দেওরালের রূপ কানোয়ারের কথা, সেটা আমরা ভুলে যাইনি। 20 শতকের শেষে সতীদাহের এমন ঘটনা ঘটে এবং তা নিয়ে যে সমর্থকদের উল্লাস, তারপরে সতী মন্দির তৈরি, এই কলঙ্কজনক ঘটনা অত্যন্ত যন্ত্রণার, অন্তত সচেতন আধুনিক মানুষের মননের মানুষের কাছে আজকে এই বিষয়গুলির বিশেষ কিছু অস্তিত্ব, কারণ সারা বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতে মেয়েদের সমানাধিকার প্রতিষ্ঠিত হয়েছে সংবিধানগত ভাবে এবং ভোটাধিকারও সর্বজনীন। বর্ণভেদ, জাতিভেদ এগুলোও সংবিধানগত ভাবে নিষিদ্ধ। মানুষের মৌলিক অধিকারগুলো সংবিধানে বিশেষভাবে নিবদ্ধ রয়েছে। কেউ যদি সেই অধিকার সংকোচন করতে চায়, সে যে কোনো মতাদর্শের রাজনীতি বা শাসক হোক, এটা অবশ্যই তাদের ভাবতে হবে যে যে অধিকার, যে গণতান্ত্রিক মূল্যবোধের স্বাদ মানুষ পেয়েছে, তাকে তারা কিছুতেই হারাতে দেবে না। গান্ধীর নিয়মেই সমস্ত রকম অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদ সৃষ্টি হবে। আমাদের সুপ্রাচীন শাস্ত্র মহাকাব্যগুলোর বিরুদ্ধে গিয়ে সেদিন সংস্কার করা ছিল কঠিন। বিদ্যাসাগর শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে বিধবা বিবাহ প্রচলনের সমর্থন জোগাড় করলেন। পরশের সংহিতা থেকে তিনি এই সমর্থন পেয়েছিলেন। তাছাড়া মনু, ঐতিহ্য ব্রাহ্মণ, ব্রহ্মপুরাণ সহ বেদে ও বিধবা বিবাহের উল্লেখ আছে। বিদ্যাসাগরের সমস্যা ছিল অন্য।
শাস্ত্রে লেখা আছে নারীর বিধবা পুনর্বিবাহ হলে তার গর্ভের যে সন্তান তাকে বলা হতো পৌনর্ভব। এই সন্তানের পিতৃ সম্পত্তির উত্তরাধিকার উল্লেখ নেই। দেশের লোক যেহেতু উল্লেখ নেই, তার কথায় কান দেবে না, তখন বিদ্যাসাগর পৌনর্ভব কথাটা বাতিল করে বললেন। এই সংজ্ঞাটা বাতিল করে বলে পিতার ঔরসজাত সন্তানই হবে সম্পত্তির অধিকারী। তারপরে তো আপনারা জানেন 29শে জুলাই 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হলো। তার জন্য বিদ্যাসাগর তারপরে বিধবা বিবাহগুলো দিতে লাগলেন এবং তার জন্য অনেক ধার করেছিলেন, প্রচন্ড বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন, সেসব কথা তো অনেকেই জানে। যাই হোক, 1856 সালে তো বিধবা বিবাহ আইন পাশ হলো, কিন্তু আমাদের সমাজ কি তা আজও গ্রহণ করেছে ঠিক মতো? 1844 সালে ঢাকার সাবিত্রী লাইব্রেরিতে একটা সভায় বিধবা বিবাহ প্রচলনের বিরুদ্ধে ক্ষোভ দেখানো হলো। আর প্রায় ওই সময় যশোরে হিন্দু ধর্ম রক্ষিণী সভায় সিদ্ধান্ত নেওয়া হলো বিধবা বিবাহ শাস্ত্রানুযায়ী সিদ্ধ নয়। বিদ্যাসাগর উল্লেখ করছেন, মজার কথা এটাই, সেই সব সভায় বিভিন্ন পণ্ডিতদের পক্ষে ও বিপক্ষে অভিমত দেবার আহ্বান করা হয়েছিল, তবে তার সঙ্গে চিৎকুট দেওয়া হয়েছিল যারা বিধবা বিবাহের পক্ষে তারা এই সভায় দয়া করে আসবেন। বুঝে দেখুন কি আজব বিতর্ক সভা। আজ এসব চলছে। সুপ্রিম কোর্ট 2007 সালে এক নির্দেশে বলেছে বিধবা বিবাহ আইন যাতে উপযুক্তভাবে লাগু হয় তা কেন্দ্রের সরকারের দেখা উচিত। আমরা হিন্দু মধ্যবিত্তরা কিন্তু আজও বিধবা বিবাহকে সমাজে চলিত ব্যবস্থায় গ্রহণ করতে পারিনি। খানিক নাস্তিকতার ব্যাপারও আছে। মুসলমান, খ্রিস্টান, বর্ণ হিন্দুর মধ্যে এই ব্যাপারটা নেই। বড় বড় শহরে কিছু কিছু পরিবর্তন ঘটেছে, তার কারণ বিভিন্ন ধরনের মানুষের সেখানে বসবাস, কিন্তু সারা ভারতে এই চিত্র নয়। খাপ পঞ্চায়েত, জাতি, ধর্মের, সম্প্রদায়ের বাইরে বিয়ে করার কারণে আজও তো হত্যা করা হচ্ছে নারী পুরুষকে। এটা নাকি হিন্দু সমাজ? এটাই বলা হচ্ছে হিন্দু ধর্মের অনুশাসন। এই যে ধর্মের সঙ্গে ধর্মের, সম্প্রদায়ের সঙ্গে জাতির, সম্প্রদায়ের, জাতির সঙ্গে জাতির বিদ্বেষ, এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে জাগিয়ে তোলার চেষ্টা হচ্ছে। এতে কিন্তু হিন্দু ধর্মের অবনতি ঘটছে। আমি তো আগে বলেছি বিদ্যাসাগর রাজনীতি করেন, তিনি ধর্ম সংস্কারও করেন। যে কাজ তিনি করেছেন সেই শিক্ষা সমাজ সংস্কারের কাজে ধর্মের অনুপ্রবেশও ঘটাতে পারে। অজেয় পৌরসত্ব ও অক্ষয় মনুষ্যত্ব অবলম্বন করে মাথা উঁচু করে চলেছিলেন প্রতিটা পদক্ষেপে, তার জন্য সর্বস্ব দিয়েছিলেন। শেষের দিকে হিন্দু বাঙালি সমাজ অধিকাংশই এবং শাসকবর্গ তার পাশে ছিল না, কারণ হিন্দু ধর্মের পুনর্জাগরণের পর্ব তখন শুরু হয়ে গেছে। মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়েছে থিওজফিক্যাল সোসাইটি, তার কর্ণধার একজন ইংরেজ। নবজাগরণের যুক্তিবাদ, বিজ্ঞান, মনুষ্যতা, ধর্মনিরপেক্ষতা থেকে সরে যাওয়া হচ্ছে। এসব সেনের ভক্তি মার্গ আর বঙ্কিমচন্দ্রের সাহিত্যের মধ্যে দিয়ে হিন্দুত্বের পুনর্জাগরণ তখন বিকশিত হচ্ছে। আর জাতীয়তাবোধ, সেটা হলো হিন্দু ধর্মী জাতীয়তাবোধ। কুপ্রথা, কুসংস্কারের প্রতি সমর্থন এবং সংস্কারের বিরোধিতা হচ্ছে, সেটা আমি উল্লেখ করেছি। শেষের দিকে বিদ্যাসাগর উপলব্ধি করেছিলেন আমরা অত্যন্ত কাপুরুষ, অত্যন্ত অপদার্থ। আমাদের হতভাগ্য সমাজ অতি কুৎসিত, দোষ পরম্পরায় পরিপূর্ণ। সত্যি কথা বলতে কি, আজকের প্রজন্ম তার চরিত্রকে আদর্শ বলে মনে করে না। কি করে করবে? আমরা তো নিজেরাই তো উত্তরপুরুষদের কাছে বলতে পারিনি শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। কারণ সমাজটা ক্রমে আজকেও তো খানিকটা পণ্যভিত্তিক হয়ে উঠেছে। জীবনের প্রতিটা ক্ষেত্রে বেঁচে থাকার সমস্ত উপকরণ, বুদ্ধি, বিধা, জ্ঞান, জীবন চর্চা, সবকিছুই আজকে পণ্য। এই পণ্য কেনার বিক্রির জন্য সারা বিশ্ব জুড়ে প্রবল প্রতিযোগিতা। অর্থের বিনিময়ে এই প্রতিযোগিতায় স্থান পেতে হবে, তাই বাধ্য হয়ে আত্মসর্বস্ব হতে হবে। তাই সাধারণভাবে মানুষকে টাকা রোজগারের যন্ত্রই করে তুলতে চায়
আজকের ব্যবস্থা, এটাই আজকে জীবন দর্শন তৈরি করতে চলেছে। এটা করতে গিয়ে ক্রমাগত সমাজ থেকে, জীবন থেকে একটা পারস্পরিক সম্পর্কের বিচ্ছিন্নতা ঘটে চলেছে। তার একটিমাত্র উদ্দেশ্য, টাকা রোজগার করো আর খাও দাও ফুর্তি করো। যে ইতিহাস বোধ মানুষকে উন্নততর বিবর্তনের পথে নিয়ে যেতে পারে, সেই ইতিহাসকে ভুলিয়ে দেয় আজকের এই তথাকথিত ডিজিটাল ভোগবাদী আধুনিকতা। সেই জন্যে অহরহ প্রচার চালায় ধনবাদী দুনিয়া। তারা সমস্ত সমাজ, সমস্ত মানুষ, ভোগ প্রকৃতিকে ব্যবহার করছে কি জন্য? মুনাফা। আর সেই জন্যই বিজ্ঞানকে ব্যবহার করছে, উন্নত থেকে উন্নততর প্রযুক্তি ব্যবহার করছে ওই একই কারণে। সুতরাং বিদ্যাসাগরের গ্রহণযোগ্যতা আজকের এই সমাজে মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে। সুচেতনা সম্পন্ন মানুষ আজ কম পরিমাণে হলেও আছেন, তাদের কাছে বিদ্যাসাগর আজও আদর্শ। কিন্তু সেটা কতদিন ধরে রাখা যাবে? প্রতিদিন নারীর সম্মানহানির অসংখ্য ঘটনা ঘটছে, নজরে আসছে আমাদের। দেশে যাদের কন্যা আছে, সুস্থ সামাজিক পরিবেশ চায়, তার আতঙ্কে থাকে। যে নারী মুক্তির জন্য রাজা রামমোহন রায় বিদ্যাসাগর লড়াই করেছিলেন, নারী শিক্ষার জন্য পরাধীন ভারতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন, সেই স্বাধীনতা মেয়েরা পেয়েছে। কিন্তু এই আধুনিকতা বা স্বাধীনতা কিছু কিছু মেয়ে কিন্তু অন্যভাবে নিচ্ছে। কদিন আগে কলকাতায় অর্ধেক রাতে নগ্ন হয়ে নেশাগ্রস্ত অবস্থায় একটা মেয়ে রাস্তায় ঘুরে বেড়ালো। এটা ভারতীয় ভারতীয় নীতির সম্পূর্ণ তো বাইরে। পুলিশ ধরতে গেলে তাদের মারতে লাগলো। আবার সম্প্রতি আসামি উচ্চ আদালত বলেছে বিবাহিত মেয়েদের শাঁখা সিঁদুর পরা, অপরের রুচি এবং শ্লীলতা বিকৃত না করে কি পড়বো কি খাবো, আমার স্বাধীনতা। এই যে কনজারভেটিভ মানসিকতাকে আশকারা দেওয়া চলছে, সেটা নারী স্বাধীনতায় হস্তক্ষেপ। এই কন্ট্রাডিকশন সমাজের প্রগতির গতিমুখকে বিভ্রান্ত করছে। বিদ্যাসাগরের সংস্কার কোনো আকস্মিকতা থেকে উদ্ভূত নয়। তার অক্ষয় মনুষ্যত্বের পরিচয়, তার আধুনিক মননের পরিচয়, তার প্রগতিশীল চেতনার পরিচয়। এই মনুষ্যত্ব শুধুমাত্র তার চরিত্রের অংশ নয়, সেই দিনের ইউরোপের মহিলাগণের যে প্রবল আলোড়ন, সেই আলোড়নের কেন্দ্রভূমি ছিল হিউম্যানিজম। সেটাই বিদ্যাসাগর গ্রহণ করেছিলেন। সেদিনের পত্রপত্রিকা, বিভিন্ন বিতর্ক সভা এবং শিক্ষিত সমাজের বুর্জোয়া উদারবাদের মধ্যেই নিহিত ছিল মনুষ্যত্ববোধ, যেটা আজকের বুর্জোয়া ব্যবস্থার মধ্যে সম্পূর্ণ হারিয়ে যাচ্ছে। তা বিদ্যাসাগরের সে মনুষ্যত্ব, তিনি সেই মনুষ্যত্বের কর্ষিত করে তাতে বীজ রোপণ করেছিলেন শিক্ষা এবং সংস্কারে, এবং যে তার হিউম্যানিজম দিয়ে, যেটার অনেক গল্প আমরা শুনেছি আমাদের বিভিন্ন এপিসোডের মধ্যে এবং পত্রপত্রিকায়, বইতে। বাস্তবত সেটাই হতে পারত ভারতের যে ভাবিকালের নির্ধারিত ফসল। কিন্তু একে সমাজের একদম তলায়ের দিকে নিয়ে যাওয়ার দায়টা আমরা বহন করতে পারলাম না। সেটাই এখন আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবুও আমরা চেষ্টা করে যাব। আমাদের যে কমিটি, খুব ছোট পরিসরে তারা যেটুকু কাজ করছেন, এবং আগামী দিনে আশা করছি এই পরিসর বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ক্ষেত্রে বিদ্যাসাগর চর্চা, অর্থাৎ তার শুধু বই পড়া বা তার সম্বন্ধে প্রবন্ধ লেখা সেটা নয়, তার জীবনবোধ, মনুষ্যত্বের চর্চা, তার কর্মধারার চর্চা, তার শিক্ষা ব্যবস্থার জন্য যে চর্চা, সেই চর্চাগুলো চলবে। এই আশা করতেই হবে। এই আশা করেই আমার আজকের বক্তব্য আমি শেষ করছি। নমস্কার।
খোলা নেই, বিকাশ দা খোলা নেই। খুব সুন্দরভাবে আপনাদের কাছে বিষয়টি উপস্থাপিত করেছেন আমাদের আজকের আলোচক প্রদীপ কুমার ভাদুরী মহোদয়। খুব প্রাঞ্জল ভাবে আপনাদের কাছে এই বিষয়টা রেখেছেন, যেহেতু ঈশ্বরচন্দ্র ছিলেন না ঈশ্বর বাস্তবিক। তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও তিনি এই অনুষ্ঠানে আমাদের আলোচনা সম্পূর্ণ করেছেন, একটি শোক সন্তপ্ত পরিবেশের মধ্যে থেকেও। তাকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আবার আমরা আরো একবার ঘোষণা করছি, আগামী 26শে সেপ্টেম্বর এই ফেসবুক লাইভ পেজেই সন্ধ্যে 7টার সময় দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 201তম জন্মদিন উপলক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটির বীরভূমের পক্ষ থেকে ছোটদের বিদ্যাসাগর সঞ্চালক হিসেবে থাকবেন অমিতাভ সেনগুপ্ত। জেলা স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন স্থান অর্জন করেছে, কৃতিত্ব অর্জন করেছে, তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আপনারা দেখুন ছোটদের বিদ্যাসাগর, আগামী 26শে সেপ্টেম্বর শনিবার সন্ধে 7টায়। আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আগামী দিনেও প্রত্যেক রবিবার আমাদের আলোচনা চলবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম বর্ষ পূরণ হয়ে গেলেও 201তম জন্মবার্ষিকীতেও আমাদের এই আলোচনা চলবে। এখন আমরা চালিয়ে যাব। প্রত্যেক রবিবার রাত্রি 8টার সময় আপনারা এই অনুষ্ঠানে দেখবেন ফেসবুক লাইভ পেজে। আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে নমস্কার। সবাইকে নমস্কার, আমরা ফিরে যাচ্ছি।